ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানতে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন, সাতক্ষীরার শ্যামনগরে রয়েছেন সহকর্মী তানজিম আহমেদ এবং চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি প্রথমেই যাচ্ছি জাবিরের কাছে। ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে উপকূলের খুবই কাছে অবস্থান করছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে এবং সৈকতে আশপাশে যে ছোট ছোট স্থাপনা, সেই স্থাপনাগুলো কিন্তু এখনই ভেঙে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় ঢেউ এখানে আছড়ে পড়ছে। ঢেউয়ের কারণে কিন্তু সৈকতের আশপাশের যে ছোট ছোট দোকান, সেই দোকানগুলো আসলে এই মুহূর্তে টিকছে না। অনেকগুলো দোকানে কিন্তু মনে হচ্ছে যে আসলে ঢেউয়ের সাথে ভেসে যাবে। তো আপনারা যে ঢেউয়ের তীব্রতা দেখছেন সেটি আসলে কখনোই এই সমুদ্র সৈকত এলাকায় দেখা যায় নাই। বিগত দিনের যে ঘূর্ণিঝড়গুলো গিয়েছিল গত বছরের আগের বছরে পানির চাপ এত বেশি বৃদ্ধি পায়নি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি আজকের যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় 5 থেকে 7 ফুটের জলোচ্ছ্বাস হতে পারে। এখন জোয়ারের সময় এই মুহূর্তে আমরা যে পানির উচ্চতা দেখতে পাচ্ছি তাতে স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছি যে উপকূলের যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলের বিভিন্ন জায়গা প্লাবিত হওয়ার একটা শঙ্কা রয়েছে। যদিও এখনো পর্যন্ত আমাদের কাছে সেই খোঁজ পৌঁছায়নি, তবে আমরা স্বাভাবিকভাবেই পানির উচ্চতা দেখে অনুমান করতে পেরেছি যে এই মুহূর্তে উপকূলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, সেই ঢেউয়ের দৃশ্য দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কতটা তাণ্ডব লীলা চালাবে, কতটা ভয়াবহ হবে সেই বিষয়টি কিন্তু এই ঢেউ দেখেই বোঝা যাচ্ছে। তো ঘূর্ণিঝড়ের তাণ্ডব ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, যেটির প্রভাব আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পটুয়াখালীর যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলের মানুষরা আতঙ্কে রয়েছেন এবং জেলা প্রশাসক ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, সব মানুষকে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে, তবে আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ যাচ্ছে না। তো এভাবে যে ঢেউয়ের তীব্রতা চলছে, আমরা যেই জায়গাটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আমাদের পায়ের নিচে কিন্তু পানি জমে গেছে, পানি উঠছে, এভাবেই কিন্তু তাণ্ডব লীলা চালাচ্ছে। তীব্র থেকে তীব্র হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল। তো আমরা পটুয়াখালীর কুয়াকাটা থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ঢেউয়ের তীব্রতা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে বাগেরহাটে আছেন আমাদের সহকর্মী তানজিম আহমেদ, সেখানে আমরা সরাসরি চলে যাব। মে মাস এমনিতেই উপকূলবাসীর কাছে একটি ভয়ের মাস বলতে হবে, অর্থাৎ গত এক যুগে অন্তত 8টি ঘূর্ণিঝড় আশ্রয় পড়েছে উপকূলে এই মে মাসে। মে মাসের শেষ দিকে এসে আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমেল। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি কিন্তু আজ সন্ধ্যা নাগাদ উপকূলে আশ্রয় পড়তে পারে। ইতিমধ্যে উপকূলে কিন্তু বাতাসের পাশাপাশি বৃষ্টির শুরু হয়েছে, এর ফলে কিন্তু উপকূলে যে তীব্র বাতাস বয়ে যাচ্ছে সেখানে কিন্তু এক ধরনের যারা উপকূলবাসী রয়েছেন তারা অস্বস্তি এবং শঙ্কিত রয়েছেন বলে আমাদের উপকূলবাসী জানিয়েছেন। আমরা সকাল থেকে যে সাতক্ষীরা রয়েছি, শ্যামনগর, আশাশুনি দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা। প্রতি বছর যেসব প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে তার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলার মধ্যে এই দুটি রয়েছে সাতক্ষীরা। এরপরে এখানে যে উপকূলবাসী রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। ফায়ার সার্ভিস সহ যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকে আমরা দেখেছি, তারা মাইকিং করে তাদেরকে দুপুরের মধ্যে নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা এখন যে নদীর পাড়ে রয়েছি সাতক্ষীরা, শ্যামনগর এবং আশাশুনির মধ্যবর্তী স্থানে, সেখানে কিন্তু আমরা দেখছি নদীতে বেশ স্রোত এবং পানিও বেড়েছে, অর্থাৎ উপকূলবর্তীতে যে ঝড়ের প্রভাব সেটি পড়তে শুরু করেছে এবং আকাশে কিন্তু মেঘ এবং রোদের লুকোচুরি আমরা দেখেছি। এবং যে বাঁধটিতে আমরা রয়েছি, স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন মাত্র 1 বছর আগে নির্মাণ করা এই বাঁধটি আসলে কয়েকটি জায়গায় ভেঙে পড়েছে। অর্থাৎ সাতক্ষীরার যে শ্যামনগর আশাশুনির প্রায় 63 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে, সেখানে কিন্তু 7 থেকে 8টি স্থানে 2 কিলোমিটারের বেশি জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন স্থানীয়রা। এবং যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে এই সব স্থান যদি ভেঙে যেয়ে প্লাবিত হয় তাহলে কিন্তু আবারও তারা যে জানমালের ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এবং এতে নোনা পানিতে প্লাবিত হতে পারে যে উপকূলে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায়। এতে কিন্তু প্রতি বছর যেমন ফসলের উৎপাদন কমছে, পাশাপাশি তারা যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সেটি আবারও হবে। এবং এর ফলে কিন্তু তারা বলছেন টেকসই বেড়িবাঁধের যে দীর্ঘদিনের দাবি সেটি আসলে পূর্ণাঙ্গভাবে পূরণ না হওয়াতে কিন্তু তারা সেই ঝুঁকির মধ্যেই তাদের থাকতে হচ্ছে। অর্থাৎ সাতক্ষীরা সকাল থেকে আমরা শুধু সাতক্ষীরা নয় বিভিন্ন জায়গায় উপকূল এলাকাগুলোতে কথা বলেছি, সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে সতর্ক অবস্থায় রয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও সতর্ক অবস্থায় রয়েছে।
রয়েছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 187টি আশ্রয় কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, সরকারি কর্মকর্তা রয়েছে, সবার ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনেও কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এসব নৌকাগুলো ছিল, সেই নৌকাগুলো আসলে ঘাটে ভিড়েছে এবং সাতক্ষীরায় যে ঝড়ের পূর্বাভাস এবং যে প্রস্তুতি, আমার কাছে এই ছিল সর্বশেষ। চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড়ের রেমালের যে ক্ষতি সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রত্যক্ষভাবে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম একেবারে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চট্টগ্রাম বন্দরে অবস্থানরত 16টি জাহাজকে গভীর সাগরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী একে একে সবগুলি জাহাজ, এখন পর্যন্ত 13টি জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করে গভীর সাগরের দিকে চলে গেছে। আর 3টি জাহাজের মধ্যে আরেকটি চলে যাওয়ার জন্য তারা বহনে অবস্থান নিচ্ছে এবং বাকি যে 2টি জাহাজ রয়েছে পর্যায়ক্রমে 2টি জাহাজে চলে যাবে গভীর সাগরে। আপনারা জানেন ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জারি করা হয় কিন্তু বন্দরকে কেন্দ্র করে, তাই চট্টগ্রাম বন্দরে 9 নম্বর সতর্ক সংকেতের পরপরই অ্যালার্ট 4 জারি করা হয় এবং চট্টগ্রাম বন্দরে যে জেটিতে অবস্থানরত সকল যে পণ্য উঠানামা বন্ধ ঘোষণা করা হয় এবং অবস্থানরত 16টি জাহাজকে তারা গভীর সাগরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেয়। কারণ আপনার একটা প্রশ্ন থেকে যায় কেন গভীর সাগরে চলে যেতে হবে, যেহেতু জেটিতে থাকা অবস্থায় ঘূর্ণিঝড় অতিক্রম করে গেলে কিন্তু জাহাজের থাকা যেটি ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা থেকে যায়। সেই কারণে যাতে জাহাজও নিরাপদ থাকবে, বন্দরও নিরাপদ থাকবে, জাহাজগুলো যদি গভীর সাগরে চলে যায় এবং এখন পর্যন্ত সেই জাহাজগুলো গভীর সাগরের দিকে রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন এই যে দুপুর 12টার আগেই এইসব জাহাজ গভীর সাগরে চলে যাবে এবং চট্টগ্রাম বন্দরে বহিরঙ্গনে 49টা জাহাজ থেকে পণ্য খালাস চলছিল, সেই 49টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখে তাদেরকে নিরাপদে আরও গভীরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সাথে চলে যাচ্ছে। আরেকটি বিষয় হলো দুপুর 12টা থেকে চট্টগ্রাম শাহআমারা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 12টার পর সাগরের দিকে চলে যাচ্ছে। আরেকটি বিষয় হলো কিছুক্ষণ দুপুর 12টা থেকে চট্টগ্রাম শাহআমারা বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ দুপুর 12টার পর চট্টগ্রাম শাহআমারা বিমানবন্দর আর কোনো বিমান অবতরণ করবে না বা রানওয়ে বন্ধ থাকবে, এমনটি সিদ্ধান্ত জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তো আসলে যেটি বলা চলে সেটি হলো ঘূর্ণিঝড়ের যে ক্ষতি, প্রত্যক্ষ ক্ষতি বা পরোক্ষ ক্ষতি, সেটি হলো বন্দরকে কেন্দ্র করে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণার কারণে পণ্য উঠানামা বন্ধ, পণ্য ডেলিভারি বন্ধ, অর্থাৎ দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তীব্র বাতাস রয়েছে, তীব্র বাতাসের কারণে কিন্তু উপকূলীয় এলাকা থেকে, অপরদিকে চট্টগ্রামের জেলা প্রশাসন কিন্তু চট্টগ্রামে 885টি আশ্রয়কেন্দ্র খুলেছে বলে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আমাদেরকে জানিয়ে তিনি বলেছেন উপকূলীয় এলাকায় যারা বাসিন্দা রয়েছে তাদেরকে ঘূর্ণিঝড় শেল্টারে ছড়িয়ে নেওয়া হবে। তো বলা যায় এখন মধ্যে আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানো বন্ধ, চট্টগ্রাম বন্দর অবস্থানরত 16টি জাহাজকে পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে, বহিরঙ্গের অবস্থানরত 49 জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। উপকূলীয় বিভিন্ন অঞ্চল থেকে ঘূর্ণিঝড় রেমালের খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।